ভেরি গুড ইভিনিং অল ডিয়ার জব এসপিরেন্ট কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা অবশ্যই জানো যে আমরা জিকে জিএস এবং জি এর ক্লাস শুরু করেছি। এই ক্লাসটা হবে আমাদের ক্লাস নাম্বার 4। এর আগে আমরা 4টি ক্লাস করিয়েছি। আপকামিং তুমি যে কোনো এক্সামে বসতে যাচ্ছ না কেন, জিআরবিটি 2 থেকে শুরু করে রেলওয়ে গ্রুপ ডি থেকে শুরু করে হাইকোর্ট, এসএসসি, টিপিএসসির তোমাদের এক্সামে যদি জিকে জিএস থাকে, এই ক্লাসগুলো তোমাদের জন্য 100% বেনিফিটেড হবে। এই ক্লাসের আমাদের টার্গেট হলো 100% তোমাদেরকে কমন দেওয়া। 2025-এ আমরা নিউ সিরিজ শুরু করেছি। চলো বেশি কথা বলবো না, ক্লাসটা শুরু করি। প্রত্যেকদিন তোমরা ক্লাসগুলো অ্যাটেন্ড করতে চেষ্টা করবে। প্রত্যেকদিন তো আসে না, সোম শুক্র মাঝে মধ্যে গ্যাপ যায়, সন্ধ্যার দিকে আমরা ক্লাসটা নিয়ে আসি। ঠিক আছে, চলো এতটুকু আমি বিশ্বাসী বা এতটুকু তোমাদেরকে আমি বিশ্বাস করাতে চাই, এই ক্লাসগুলো যদি তুমি রেগুলার অ্যাটেন্ড করো, জিকে জিএস এ তুমি ভালো একটা স্কোর করতে পারবে। আর যে কোনো কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার করার জন্য মেইন হাতিয়ার জিকে হলো জিএস। এটা যদি ভালো স্কোর না করতে পারো তাহলে তুমি সেই এক্সাম তোমার ক্লিয়ার হওয়া অনেকটা দুর্লভ হয়ে যায়। ঠিক আছে, চলো আমরা শুরু করছি। শুরু করার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশন বেলটিকে প্রেস করে রাখবে। দায়িত্ব নিয়ে আমরা বলতে পারি সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, যেমন আপকামিং জিআরবিটি 2, টিপিএসসি, কম্বাইন 3, ত্রিপুরা হাইকোর্ট, এলডিসি, রেলওয়ে গ্রুপ ডি, রেলওয়ে আরপিএফ, অলমোস্ট অল এক্সামের কোয়ালিটি মেনটেন নোটস আমাদের কাছে রয়েছে। যদি আমাদের থেকে নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 9612998930। এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোট অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছি, ভালো রেসপন্স পাবে। চলো আমরা ক্লাসটা শুরু করছি। প্রথম কোশ্চেন কি দেখো, পৃথিবীর বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটির নাম কি? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য লোয়েস্ট লেয়ার আর্থ ইন অ্যাটমসফিয়ার? যাদের ইংলিশ ভার্সনটা প্রয়োজন তোমরা ইংলিশ ভার্সনটা ফলো করবে। ঠিক আছে, কি হবে সঠিক উত্তর কি হবে দেখো, যারা জানো অবশ্যই কমেন্টস করবে এবং আমি যেটুক হয় তোমাদেরকে ক্লাসের মাধ্যমে ডিসকাস করতে চেষ্টা করব, যেগুলো শুনলে তোমাদের বেনিফিট হবে এবং ক্লাসের মাধ্যমে তোমাদেরকে শিখিয়ে দিতে চেষ্টা করব। চলো, পৃথিবীর বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটির নাম কি? সঠিক উত্তর কি হবে? ইয়েস, সঠিক উত্তর হয়ে যাবে ট্রোপোস্ফিয়ার। অপশন এ হবে সঠিক উত্তর। আমরা জানি ট্রোপোস্ফিয়ার হলো পৃথিবীর বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর। ঠিক আছে, যদি আমরা সর্বনিম্ন স্তর বলি, তোমরা ইমেজে দেখতে পাচ্ছ ট্রোপোস্ফিয়ার, এটা হলো ট্রোপোস্ফিয়ার। এই যে আমাদের পৃথিবী বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর হলো ট্রোপোস্ফিয়ার। ঠিক আছে, আচ্ছা এই যে ট্রোপোস্ফিয়ারটা, তাহলে এটা কত থেকে কত কিলোমিটার পর্যন্ত? আমাদের মনে কোশ্চেন জাগবে, অবশ্যই কোশ্চেন জাগবে। ইয়েস, 0 থেকে 20 কিলোমিটার। ধরো এই হলো আমাদের বায়ুমণ্ডল, এর থেকে 0 থেকে 20 কিলোমিটার উপর পর্যন্ত, 20 কিলোমিটার উপর পর্যন্ত হলো ট্রোপোস্ফিয়ারের স্তর। ক্লিয়ার, বুঝতে পেরেছ? সুতরাং এই স্তরেই মানে সকলের মানে জীবন সাধন সবকিছু আমাদের এই ট্রোপোস্ফিয়ারই। ঠিক আছে, চলো তাহলে বুঝতে পারছো। ওকে, আচ্ছা এই যে ট্রোপোস্ফিয়ার, এটাকে কিন্তু ক্ষুদ্রমণ্ডলও বলা হয়ে থাকে। তোমাদের কোশ্চেন আসে যে ক্ষুদ্রমণ্ডল বায়ুমণ্ডলের কোন স্তরকে বলা হয়? তাহলে ট্রোপোস্ফিয়ারকে ক্ষুদ্রমণ্ডল বলা হয়। ঠিক আছে, কোশ্চেনটা আসে অনেক এক্সামে, ঘুরিয়ে এইভাবে আসে যে ক্ষুদ্রমণ্ডল বায়ুমণ্ডলের কোন স্তরকে বলা হয়? তাহলে ট্রোপোস্ফিয়ারকে বলা হয়। আর যদি আসে ট্রোপোস্ফিয়ারের যে কতটুক বায়ুমণ্ডল থেকে কতটুক উচ্চতা পর্যন্ত ট্রোপোস্ফিয়ার রয়েছে, তাহলে 20 কিলোমিটার উচ্চতা পর্যন্ত ট্রোপোস্ফিয়ার বিস্তৃত রয়েছে। বুঝতে পারছো? একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, ট্রোপোস্ফিয়ারের পরে আমরা কি দেখতে পাচ্ছি? স্ট্রেটোস্ফিয়ার। স্ট্রেটোস্ফিয়ার আমরা দেখতে পাচ্ছি, ট্রোপোস্ফিয়ারের পরে দেখে স্ট্রেটোস্ফিয়ার। আচ্ছা, এই স্ট্রেটোস্ফিয়ারের উচ্চতাটা কত? তাহলে এটা 20 কিলোমিটার থেকে শুরু হবে, 20 কিলোমিটার থেকে 50 কিলোমিটার পর্যন্ত এই স্ট্রেটোস্ফিয়ারের উচ্চতা। ঠিক আছে, বা স্ট্রেটোস্ফিয়ার স্তরটা, বায়ুমণ্ডলের স্তরটা রয়েছে। ঠিক আছে, প্রথমে ট্রোপোস্ফিয়ার 20 কিলোমিটার পর্যন্ত, 20-এর থেকে শুরু হবে 20 to 50 পর্যন্ত। ঠিক আছে, স্ট্রেটোস্ফিয়ার। ক্লিয়ার? ওকে, স্ট্রেটোস্ফিয়ারকে কি বলা হয়? স্ট্রেটোস্ফিয়ারকে বায়ুমণ্ডলের শান্ত স্তর বলা হয়। শান্ত স্তর। কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসে যে বায়ুমণ্ডলের শান্ত স্তর কাকে বলা হয়? তাহলে
স্ট্রেটোস্ফিয়ারকে বায়ুমণ্ডলের শান্ত স্তর বলা হয়। ঠিক আছে, এই যে স্ট্রেটোস্ফিয়ার, এখান দিয়ে কিন্তু জেট বিমান চলাচল করে, মনে রাখবে। এটাও কোশ্চেন আসে যে বায়ুমণ্ডলের কোন স্তর দিয়ে জেট বিমান চলাচল করে, তাহলে স্ট্রেটোস্ফিয়ার। ঠিক আছে, তাহলে একটা মানে কোশ্চেন থেকে তোমরা কতগুলো কোশ্চেন এখান থেকে বের হয়ে গেছে দেখো, সবগুলো কিন্তু পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে আসে। ঠিক আছে, সুতরাং সবগুলো তোমাকে মনে রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, আচ্ছা, আবার মনে রাখবে এই যে স্ট্রেটোস্ফিয়ার, এই স্ট্রেটোস্ফিয়ার মানে এখান থেকে আরেকটা কোশ্চেন তোমাদেরকে আসে, যেমন বায়ুমণ্ডলের ওজোন স্তর কোন স্তরকে বলা হয়, বায়ুমণ্ডলের ওজোন স্তর কোন স্তরকে বলা হয়, তাহলে এই স্ট্রেটোস্ফিয়ারকেই বায়ুমণ্ডলের ওজোন স্তর বলা হয়। ঠিক আছে, দেখো তাহলে কি কি পেয়েছি, ক্ষুব্ধমণ্ডল স্ট্রেটোস্ফিয়ারকে বলা হয়, ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে রয়েছে, ওজোন স্তর স্ট্রেটোস্ফিয়ারে রয়েছে, জেট বিমান বায়ুমণ্ডলের কোন স্তর দিয়ে চলাচল করে, সেম স্ট্রেটোস্ফিয়ার দিয়ে, তাহলে স্ট্রেটোস্ফিয়ার দিয়ে মানে অনেক অ্যাক্টিভিটি হয়। ঠিক না, পরীক্ষায় কিন্তু তোমাদের আসে, মানে মাথায় গেঁথে নাও। ঠিক আছে, চলো তারপরে আমরা দেখি সিতে কি আছে, মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার, এই মেসোস্ফিয়ারে উল্কা এসে মানে বিনষ্ট হয়ে যায়, উল্কা এসে বিনষ্ট হয়ে যায়। কোশ্চেন আসে বায়ুমণ্ডলের কোন স্তরে উল্কা বিনষ্ট হয়, তাহলে মেসোস্ফিয়ারে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সবগুলো কোশ্চেন। ঠিক আছে, চলো তারপরে রয়েছে আমাদের কি ডি মানে থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার কি মানে এই যে থার্মোস্ফিয়ারের তাপমাত্রা কিন্তু খুব মানে অত্যাধিক থাকে, থার্মোস্ফিয়ার যেটা নাকি সবচেয়ে উঁচু স্তরটা। ঠিক না, থার্মোস্ফিয়ার এটার মানে কি বলবো, উচ্চতা হেভি হাই থাকে। ঠিক আছে, থার্মোস্ফিয়ার তোমরা দেখতে পাচ্ছ, এই থার্মোস্ফিয়ারের উচ্চতা হেভি হাই থাকে। ঠিক আছে, এই যে আমাদের যে মানে স্যাটেলাইট দেখতে পাই, স্যাটেলাইট, এই স্যাটেলাইট কিন্তু এই থার্মোস্ফিয়ারে দেখা যায়, স্যাটেলাইট গুলো। ঠিক আছে, মনে রাখবে। তাহলে একটা কোশ্চেন থেকে আমরা 5, 6টা, 7টা কোশ্চেন পেয়েছি, সবগুলো কোশ্চেন গুরুত্বপূর্ণ। আশা করি এই ধরনের যদি ঘুরিয়ে ফিরিয়ে বায়ুমণ্ডলের স্তরের উপরে কোশ্চেন আসে, এই কোশ্চেনগুলোই তোমাদের পরীক্ষায় আসবে এবং তোমরা 100% আনসার করতে পারবে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন আমরা দেখি। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই সকলে একটি লাইক করবে এবং তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমাদের সোশ্যাল মিডিয়া গ্রুপে বন্ধু বান্ধবদের মাঝে অবশ্যই ক্লাসটি শেয়ার করে দেবে। ঠিক আছে, চলো 2 নম্বর কোশ্চেন, হাইকোর্টের বিচারপতিদের অবসর নেওয়ার বয়স কত? একদম ইজি কোশ্চেন এবং এই কোশ্চেনটা পরীক্ষায় অনেকবার আসে। কি হবে সঠিক উত্তর? হাইকোর্টের বিচারপতিদের অবসর নেওয়ার বয়স কত? কি সকলেই জানো এটা? আশা করি কমেন্টস করো, ফটাফট কমেন্টস করো। ইয়েস, 62 বছর। ঠিক না, হাইকোর্টের হলো 62 বছর এবং অপশন সিতে দেখো 65 বছর। 65 বছর কি সুপ্রিম কোর্টের বিচারপতিদের বয়স, অবসরের বয়স। কনফিউজড হবে না, মানে ধান্দা যেমন না লাগে, এটা মনে রাখবে। দেখো এটা তোমাদেরকে আমি একটু মনে রাখার জন্য বলি, এটা অনেকের কনফিউজড হয়ে যাও অনেকে। হাইকোর্ট তো ছোট, সুপ্রিম কোর্ট বড়, তাহলে ছোট যেহেতু 62 বছর রিটায়ারমেন্ট যায় সুপ্রিম কোর্টের বিচারপতি, মানে এটা জাস্ট আমাদের মনে রাখার একটা টেকটিস, এমন কিছু না কিন্তু, এটা মনে রাখার টেকটিস। ঠিক আছে, মানে যার যার টেকটিস। তাহলে সুপ্রিম কোর্ট বড়, তাহলে সুপ্রিম কোর্টের বিচারপতিদের মানে 65 বছর পর্যন্ত রিটায়ারমেন্ট বয়স। ঠিক আছে, মনে থাকবে তো, ভুলবে না তো কখনো। ইয়েস, চলো 3 নাম্বার কোশ্চেনটা কি দেখো, ভিটামিন সি এর অভাবের ফলে সৃষ্ট একটি রোগ কি, বা ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ভিটামিনের উপরে। যারা বিশেষ করে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য খুবই জেনারেল সায়েন্স থেকে তোমাদের 25 মার্ক থাকবে, জেনারেল নলেজ। রেলওয়ে গ্রুপ ডি যারা পরীক্ষা দিতে যাচ্ছ, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর তোমরা যারা পরীক্ষা দেবে, যাই হোক তোমাদের তো হবে কিছুদিনের মধ্যে, তোমাদের জন্য জেনারেল সায়েন্স ভেরি ইম্পর্টেন্ট। এটার উপরে আলাদা করে 25 না 30 থাকে ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টরও, এবং রেলওয়ে গ্রুপ ডি তো 25 মার্ক থাকে জেনারেল সায়েন্স, ভেরি ইম্পর্টেন্ট। আর জেনারেল সায়েন্সের আমাদের কাছে খুব একদম ফুল অল টপিক কভার করা একদম খুব সুন্দর এমসিকিউ আকারের মানে কি বলবো নোটস রয়েছে, তোমরা যারা নিয়েছো ঠিক আছে পড়ো ভালো করে, যারা নিতে চাও নিতে পারো। ঠিক আছে, চলো ভিটামিন সি এর অভাবের ফলে সৃষ্ট একটি রোগ হলো কি? ভিটামিন সি এর উপরে সবচেয়ে কমন কোশ্চেন, ঠিক না, স্কারবি। ঠিক না, স্কারবি রোগ ভিটামিন সি এর হয়। এই যেমন স্কারবির ফলে কি কি মানে শরীরে লক্ষণ দেখা যায়, সবগুলো ডিটেলস রয়েছে ইমেজের মধ্যে। ঠিক আছে, যাই হোক তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর। ঠিক আছে, আর ভিটামিন সি, ভিটামিনের উপরে দেখো এর আগেও কিন্তু আমি ভিটামিনের উপরে ডিটেলস ক্লাস করিয়েছি, যে কোশ্চেনগুলো ভিটামিনের উপর থেকে মিনিমাম 20 থেকে 25টি কোশ্চেন একদম মানে যদি তুমি বাছাই করে 20 থেকে 25টি কোশ্চেন ভিটামিনের উপরে পড়ো, তাহলে 20 থেকে 25টির উপরে তুমি একটা কোশ্চেন তো 100% কমন পেয়ে যাবে। আর যে কোনো এক্সামে ভিটামিনের উপর একটি কোশ্চেন থাকেই। ঠিক আছে, এর আগে আমি এমন একটা ক্লাস করিয়েছি, আমার মনে পড়ে অনেকদিন হয়েছে যদিও, 20 থেকে 25টা কোশ্চেন করিয়েছি একটি ক্লাসে ভিটামিনের উপরে। যদি আমাদের চ্যানেলে ভিজিট করে পেয়ে যাও দেখে নেবে, হ্যাঁ, নাহলে করাবো, আমি ফিউচারে করাবো ক্লাস, ডোন্ট ওয়ারি। আচ্ছা, তাহলে কি হবে? অপশন ডি হবে আমাদের সঠিক উত্তর। ঠিক না, আচ্ছা ভিটামিন সি এর রাসায়নিক নাম কি?
ভিটামিন সি এর রাসায়নিক নাম হলো অ্যাসকার্বিক অ্যাসিড। হ্যাঁ, অ্যাসকার্বিক অ্যাসিড, অ্যাসকার্বিক অ্যাসিড। হ্যাঁ, অ্যাসকার্বিক অ্যাসিড কি ভিটামিন সি এর রাসায়নিক নাম, ঠিক না? অপশন ডি। হ্যাঁ, ভিটামিন সি এর রাসায়নিক নাম হলো অ্যাসকার্বিক অ্যাসিড, ঠিক আছে, স্কার্বির হয় ভিটামিন সি এর অভাবে। ওকে, চলো তাহলে অপশন এ তে কি আছে দেখো, অপশন এ তে কি আছে বেরিবেরি, ঠিক আছে। ভিটামিন বি এর অভাবে, ভিটামিন বি এর অভাবে কি রোগ হয়? বেরিবেরি রোগ হয়। ভিটামিন বি এর অভাবে হয় বেরিবেরি রোগ। হ্যাঁ, মনে রাখবে। অপশন বি তে আছে কি রাতকানা, আমরা সকলে জানি কিসের অভাবে রাতকানা রোগ হয়? ভিটামিন এ এর অভাবে না, ভিটামিন এ এর অভাবে হয় রাতকানা রোগ। হ্যাঁ, এবং ভিটামিন সি এর অভাবে তো হয় পেলামই আমি না, ভিটামিন ডি এর অভাবে, সি এর অভাবে স্কার্বি। ভিটামিন রিকেট রোগ কিসের অভাবে হয়? ভিটামিন ডি এর অভাবে। হ্যাঁ, রিকেট, ঠিক আছে। তাহলে ভিটামিন বি এর অভাবে হয় বেরিবেরি, ভিটামিন এ এর অভাবে হয় রাতকানা, এবং ভিটামিন ডি এর অভাবে হয় রিকেট, এবং ভিটামিন সি এর অভাবে হয় স্কার্বি, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো, 4 নম্বর কোশ্চেন। কি বলা হয়েছে? শরীরের ক্যালসিয়াম অক্সালেটের খুব বেশি মাত্রা থাকলে, মানব দেহে যদি ক্যালসিয়াম অক্সালেটের খুব বেশি মাত্রা থাকে তাহলে কি রোগ হয়? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তরে যাবে অপশন সি, কিডনিতে পাথর হয়। কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, ঠিক আছে। শরীরে যদি ক্যালসিয়াম অক্সালেটের মানে পরিমাণটা বেড়ে যায় তাহলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, ঠিক আছে। অপশন সি হবে সঠিক উত্তর। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো, 5 নম্বর কোশ্চেন। আমাদের বা মানব দেহের কয় ধরনের পেশি আছে? মানব দেহে সাধারণত কয় ধরনের পেশি আছে? কি হবে সঠিক উত্তর? দেখো এখানে দেওয়াই আছে ইমেজে কয় ধরনের পেশি। কি হবে সঠিক উত্তর? ইয়েস, সঠিক উত্তর হবে 3 ধরনের পেশি, ঠিক না। মানব দেহে সাধারণত 3 ধরনের পেশি থাকে, ঠিক আছে। এই পেশিগুলো কি কি? দেখো এই পেশিগুলি হলো কি কি? যদি তোমরা বলো কঙ্কাল পেশি, হ্যাঁ, একটি বলতে পারো কঙ্কাল পেশি, হৃদ পেশি বা মসৃণ পেশি, বা না 3 নাম্বার মসৃণ পেশি। প্রথমে মনে রাখবে কঙ্কাল পেশি, হৃদ পেশি এবং মসৃণ পেশি, এই 3 ধরনের মানবদেহে পেশি হয়ে থাকে। কঙ্কাল পেশিকে মানে কি বলবো তোমাদের, মানে যাই হোক ইমেজে তোমরা এতটা বুঝবে না, মানে মনে রাখো 3 ধরনের পেশি, কঙ্কাল পেশি, হৃদ পেশি এবং মসৃণ পেশি, এই 3 ধরনেরই পেশি হয়ে থাকে। ওকে, চলো 6 নম্বর কোশ্চেনটা দেখো, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। কে খালসা প্রবর্তন করেন? খালসা, খালসা কে প্রবর্তন করেন? কি হবে সঠিক উত্তর? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। খালসা কে প্রবর্তন করেন? ইমেজ তোমরা দেখতে পাচ্ছ, কমেন্টস করে জানাও সঠিক উত্তর কি হবে। খালসা কে প্রবর্তন করেন? ইয়েস, গুরু গোবিন্দ সিং। হ্যাঁ, গুরু গোবিন্দ সিং খালসা প্রবর্তন করেন। অপশন বি হবে সঠিক উত্তর, ঠিক আছে। কত সালে? 1699। হ্যাঁ, 1699 সালে খালসা প্রবর্তন করেন গুরু গোবিন্দ সিং। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। আচ্ছা, এই যে গুরু গোবিন্দ সিং, তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসে, গুরু গোবিন্দ সিং কততম শিখ গুরু ছিলেন? গুরু গোবিন্দ সিং কততম শিখ গুরু ছিলেন? তোমাদের পরীক্ষা আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সঠিক উত্তর হয়ে যাবে দশম, 10th, দশম, ঠিক আছে। দশম শিখ গুরু ছিলেন কে? গুরু গোবিন্দ সিং। কোশ্চেন যদি তোমাদের ঘুরিয়ে আসে যে দশমতম শিখ গুরু কে ছিলেন, তাহলে গুরু গোবিন্দ সিং। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। অপশন এ তে কি আছে দেখো, গুরু তেগ বাহাদুর। গুরু তেগ বাহাদুর কততম ছিলেন? নবম, 9th, নবম ছিলেন গুরু তেগ বাহাদুর। গুরু নানক কততম ছিলেন? আমরা সকলেই জানি ফার্স্ট কে ছিলেন? গুরু নানক ছিলেন, ঠিক না, আমরা সকলেই জানি। আচ্ছা, আর গুরু হরগোবিন্দ ছিলেন কত? ষষ্ঠ, 6, ঠিক আছে। গুরু হরগোবিন্দ ছিলেন 6, ঠিক আছে। আচ্ছা, এই যে খালসা, খালসা কথাটির অর্থ কি জানো তোমরা? খালসা কথাটির অর্থ, খালসা কথাটির অর্থ হলো খাঁটি, খাঁটি বা কি বলবো, খাঁটি বলতে পারো, বা পবিত্র, মানে সত্য, ঠিক আছে, সততা, ঠিক আছে, খাঁটি বা পবিত্র, ঠিক আছে, খালসার শব্দের অর্থ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো, 7 নম্বর কোশ্চেন। রাজঘাট কার সমাধিস্থল? ইমেজে দেখতে পাচ্ছ, খুব সুন্দর দেখাই মানে যাচ্ছে। রাজঘাট কার সমাধিস্থল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় অনেকবার এসেছে এবং আসবে, ঠিক আছে। রাজঘাট কার সমাধিস্থল? দেখো তোমাদেরকে আমি একটি কথা মানে সবসময় কি বলবো,
এই কথাগুলি তোমাদের বলি অ্যাকচুয়ালি, যদিও তোমরা মোটিভেশন রূপে নাও বা যে কোনো নাও, দেখো আপকামিং 2025 সালে GRBT-2 থেকে শুরু করে ত্রিপুরা সরকারের তোমরা দেখেছো ক্যাবিনেটে অনেকগুলো ডিপার্টমেন্টে অনেকগুলো পোস্ট সৃষ্টি হয়েছে, সবগুলো বের হবে। সবগুলো যে ক্যাবিনেটে যে পোস্টগুলো সৃষ্টি করা হয় সবগুলোর 1 বছরের ডিউরেশন বা মেয়াদ থাকে পরবর্তী সময়, যদি এগুলো সরকার চেলে এগুলোকে এক্সটেনশন হতে পারে, বাট সবগুলো ডিপার্টমেন্টে তো এক্সটেনশন করা পসিবল না। তাহলে তো এটা একটা মানে কি বলবো, মানে জনসাধারণের চোখে একটা অন্যরকম দেখা দেবে না। সেই কারণে বলছি এগুলো বের হবে। GRBT-2 তো ভালো একটা ভ্যাকেন্সি নিয়ে আসবে, নিজেকে ঠিকঠাকভাবে প্রিপেয়ার করে রাখো, একদম সলিডভাবে নিজেকে প্রিপেয়ার করে রাখো। কম্পিটিশন হিউজ হবে, এর মধ্যে যেহেতু তুমি নিজের সফলতাটাকে দেখতে পারো, ঠিক আছে। আর তার জন্য আমরা কর্মবার্তা অনলাইন যেটুকু আমাদের দ্বারা হবে, GRBT-1 যেটা হয়েছিল দেখেছো আমাদের স্টুডেন্টরা কতটা সাকসেস পেয়েছে গ্রুপ সি গ্রুপ ডিতে। GRBT-2 আমাদের চেষ্টা রয়েছে, আমরা অন্য কিছু তোমাদের জন্য ভাবছি যে আরো কিভাবে বেটার তোমাদেরকে দেওয়া যায়, ঠিক আছে। তার জন্য আমরা অলরেডি নোট রেডি করে নিয়েছি, এই নোটগুলো পড়ো, সময়ে সময়ে আমাদের সঙ্গে থাকো, আরো কিছু তোমাদেরকে আমরা সাজেস্ট করব, ঠিক আছে। ওকে চলো, তাহলে অপশন 7 নাম্বার সঠিক উত্তর কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মহাত্মা গান্ধী, ঠিক আছে, মহাত্মা গান্ধী। ওকে, তাহলে রাজঘাট কার সমাধিস্থল? মহাত্মা গান্ধীর সমাধিস্থল হলো রাজঘাট। আচ্ছা, এখন আমরা অপশনগুলো দেখে নেব। জওহরলাল নেহেরু, জওহরলাল নেহেরু সমাধিস্থলের নাম কি? নোট করে রাখো যদি সম্ভব হয়। শান্তিবন, ঠিক আছে, শান্তিবন। শান্তিবন হলো জওহরলাল নেহেরুর সমাধিস্থল। অপশন বিতে কি আছে? চরণ সিং, চরণ সিং এর হলো কিষান ঘাট। হ্যাঁ, কিষান ঘাট, কিষান ঘাট কার সমাধিস্থল? চরণ সিং এর, ঠিক আছে। চলো, অপশন সি তো পেয়ে গেলাম মহাত্মা গান্ধীর রাজঘাট। অপশন ডি লাল বাহাদুর শাস্ত্রী হলো বিজয় ঘাট, লাল বাহাদুর শাস্ত্রীর বিজয় ঘাট, ঠিক আছে। চলো, তাহলে জওহরলাল নেহরুর সমাধিস্থল কি? শান্তিবন। চরণ সিং এর সমাধিস্থল কি? কিষান ঘাট। মহাত্মা গান্ধীর সমাধিস্থল কি? রাজঘাট। লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল কি? বিজয় ঘাট, ঠিক আছে। মুখস্থ করে নাও, আশা করি ক্লাসের মধ্যে কিছু তোমাদের মাথায় মানে ঢুকছে, মুখস্থ করে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে চলো, নেক্সট কোশ্চেন দেখো, 8 নম্বর কোশ্চেন। রাজ্যপাল অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা কত নম্বর আর্টিকেলে রয়েছে? রাজ্যপালের যে অর্ডিন্যান্স জারি করা, এর ক্ষমতা কত নং আর্টিকেলে, সংবিধানের কত নং আর্টিকেলে রয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। রাজ্যপাল অর্ডিন্যান্স জারি করা, দেখো প্রথমে আমাদের জানতে হবে যে অর্ডিন্যান্স কখন জারি করতে পারে। অর্ডিন্যান্স ধরো যখন কোনো মানে অধিবেশন থাকে না, মানে কোনো একটা অধিবেশন থাকে না, কোনো একটা ইমার্জেন্সি বা ইম্পর্টেন্ট কাজের জন্য, ঠিক আছে, ইমার্জেন্সি কাজের জন্য মানে অধিবেশনকে মানে কি বলবো, কোনো একটা ইমার্জেন্সি কাজ পাস করাতে হবে বা করতে হবে, ঠিক আছে, তখন রাজ্যপাল অর্ডিন্যান্স জারি করতে পারে। বুঝতে পারছো? বিধানসভা চলাকালীন তো কোনো প্রয়োজন নেই, যখন বিধানসভা থাকে না তখন রাজ্যপাল ইম্পর্টেন্ট কাজের জন্য, যে কোনো জরুরি কাজের জন্য অর্ডিন্যান্স জারি করতে পারে। এই অর্ডিন্যান্সের মেয়াদ 6 মাস 6 সপ্তাহ ম্যাক্সিমাম, মনে রাখবে ম্যাক্সিমাম 6 মাস 6 সপ্তাহ থাকে ম্যাক্সিমাম, ঠিক আছে, অর্ডিন্যান্সের যে মেয়াদটা। ওকে চলো, তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 213 নং ধারায় আর্টিকেলে রাজ্যপাল অর্ডিন্যান্স জারি করতে পারে, ঠিক আছে। সেই রূপে পরীক্ষায় কোশ্চেন আসে যে রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারে কত নং আর্টিকেলে? তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 123 নং আর্টিকেলে, মানে আর্টিকেল দ্বারা রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারে এবং রাজ্যপাল পারে 213 নং আর্টিকেল, মানে আর্টিকেলে রয়েছে, ঠিক আছে, আর্টিকেলে মেনশন রয়েছে। ক্লিয়ার? কোনো ডাউট নেই, কোশ্চেন আসলে পারবে। চলো নেক্সট কোশ্চেন আমরা অ্যাডভান্স হই। নেক্সট কোশ্চেন কি? 3 নাম্বার কোশ্চেন। ক্লাসটি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে, তোমাদের কমেন্টস আমি ফলো করি, বিশেষ করে এই ক্লাসটার কেমন লাগছে, তোমরা যদি ভালো লাগে অবশ্যই ভালো করে জানাবে, যদি আরো কিছু ইমপ্রুভমেন্টের প্রয়োজন হয় এটাও জানাবে, আমি চেষ্টা করব, ঠিক আছে। চলো 9 নম্বর কোশ্চেন, প্রথম ভারতীয় সংবাদ সংস্থা কোনটি? প্রথম ভারতীয় সংবাদ সংস্থা কোনটি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ফ্রি প্রেস অফ ইন্ডিয়া। ফ্রি প্রেস অফ ইন্ডিয়া হলো প্রথম ভারতীয় সংবাদ সংস্থা, এস্টাবলিশ 1925। কত? 1925, ঠিক আছে, এস্টাবলিশ 1925। ওকে চলো, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন কি? 10 নম্বর কোশ্চেন দেখো, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? এটার মানে এতটাই ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার অনেক কম্পিটিটিভ এক্সামে এসেছে, আশা করি তোমরা এখনো যারা এটা দেখেছো, ভিডিওটা দেখছো, ম্যাক্সিমাম তোমরা জানবে। একদম ইজি কোশ্চেন এবং ইম্পর্টেন্ট কোশ্চেন। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? ফটাফট কমেন্টস করে জানাও। সঠিক উত্তর হয়ে যাবে আব্দুল কালাম আজাদ।
আব্দুল কালাম আজাদি ছিলেন স্বাধীন ভারতের প্রথম এডুকেশন মিনিস্টার, ঠিক আছে, শিক্ষামন্ত্রী। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, চলো তাহলে আমরা অপশনগুলো একটু দেখে নেব। অপশনগুলো একটু যদি আমরা দেখি, অপশন এতে কি আছে দেখো, জন মাথান হবে না, এটা মাথাই হবে, হ্যাঁ, রশ্মি, জন মাথাই প্রথম রেলমন্ত্রী। প্রথম রেলমন্ত্রীকে জন মাথাই। যদি তোমাদের পরীক্ষা কোশ্চেন আসে প্রথম ফিমেল মহিলা রেলমন্ত্রীকে, তাহলে মমতা ব্যানার্জি, বর্তমান মুখ্যমন্ত্রী অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। চলো নেক্সট, বিতে কি আছে, রাজেন্দ্র প্রসাদ কে ছিলেন, সকলেই জানি, বলার অপেক্ষা রাখে না, স্বাধীন ভারতের প্রথম প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ। অপশন সি, সকলেই জানি, বলার অপেক্ষা রাখে না, স্বাধীন ভারতের প্রথম প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, ঠিক না। অপশনগুলো একটু ভালো করে ফলো করবে, যে আমি এক্সট্রা ফ্যাক্টগুলো আলোচনা করছি ভালো করে ফলো করবে, এখান থেকে পরীক্ষা কোশ্চেন পেতে পারো না, পাবে 100%, ঠিক আছে। চলো 11 নম্বর কোশ্চেন দেখো, প্লেইং ইট মাই ওয়ে বইটি কার আত্মজীবনী? ছবিতে দেখতে পেরেছো, আনসার তো দিয়ে দিলে, মানে ছবি না থাকলে তো মুশকিল হতো না। সচিন টেন্ডুলকর, হ্যাঁ, সচিন টেন্ডুলকরের আত্মজীবনীর নাম কি? প্লেইং ইট মাই ওয়ে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো তার সঙ্গে আমরা অপশনগুলো দেখে নেব, নোট ডাউন করে রাখো, যদি পসিবল হয় কাজে আসবে। অপশন এতে কি রয়েছে, সুনীল গাভাস্কার, সকলেই জানো সুনীল গাভাস্কারের আত্মজীবনীর নাম কি? সানি ডেইজ, সানি SUNNY, সানি ডেইজ DAYS। কার আত্মজীবনী? সুনীল গাভাস্কার। অপশন বি তো পেয়ে গেলাম আমি। অপশন সি রয়েছে কি? যুবরাজ সিং। যুবরাজ সিং এর আত্মজীবনীর নাম কি? দ্য টেস্ট অফ মাই লাইফ। কি? দ্য টেস্ট TEST অফ মাই লাইফ, ঠিক আছে। কার আত্মজীবনীর নাম? যুবরাজ সিং। অনিল কুম্বলের আত্মজীবনীর নাম কি? হোয়াইট অ্যাঙ্গেল, WID, হোয়াইট অ্যাঙ্গেল ANGLE, হোয়াইট অ্যাঙ্গেল। কার আত্মজীবনীর নাম? অনিল কুম্বলের আত্মজীবনীর নাম। বুঝতে পারছো? ওকে, আশা করি নোট করে নিয়েছো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার প্রত্যেকটি কোশ্চেন আমি বলছি, কিন্তু কাজে আসবে। 2024-এ তোমাদেরকে আমি বলে দিই, আমরা একটি সিরিজ শুরু করেছি, যেখানে সেটারও টার্গেট ছিল 100% কমন দেওয়া। সেখানে আমরা 80 থেকে 85% কমন দিয়েছি। 2025-এ আমি শুরু করছি 100% কমন দেওয়া। এখনো আমার বিশ্বাস তোমরা ম্যাক্সিমাম কোশ্চেন কমন পেয়ে যাবে, বাট রেগুলার ক্লাসগুলো ফলো করতে হবে। এক্সট্রা যে ফ্যাক্টগুলো আলোচনা করছি সেগুলোকে যদি সম্ভব হয় নোট ডাউন করে নেবে বা মাথায় গেঁথে রাখতে হবে। কেন আমি ক্লাস করাচ্ছি 15টা কোশ্চেন করাচ্ছি, বাট এক্সট্রা আরো 2-3টা করে কোশ্চেন আমি 45 থেকে 50টা কোশ্চেন আলোচনা করছি। সবগুলো মানে কি বলবো, তোমাদের স্টোরে রাখতে হবে, স্টোর করে। শুধু 15টার উপর কোশ্চেনই আমি স্টোর করে রাখলাম হবে না, সঙ্গে আরো 30-35টা কোশ্চেন আলোচনা করছে না, সেগুলো স্টোর করে রাখতে হবে। কেন জিকে হলো একটা সমুদ্র, কোথায় থেকে কোশ্চেন এসে পড়বে কেউ বলতে পারে না। জিকেতে ভালো স্কোর করার জন্য হিউজ পরিমাণ জিকে পড়তে হবে। আমরা নোট যে দিয়েছি সেখানে লিমিটেড জিকে দিয়েছি। আমি সবসময় বলি, যারা আমাদের থেকে নোট নিচ্ছ, আমি সবসময় দেখো এই লাইনটা দিয়ে দিই, অলসো ফলো আওয়ার ফ্রি ইউটিউব ক্লাসেস। আমি এই লাইনটা লিখে দিই সকলকে স্টার মার্ক করে। কারণটা হলো এটা, যে আমরা জিকে দিয়েছি লিমিটেড জিকে, শুধু লিমিটেড জিকের উপর বসে থাকলে হবে না, ওইগুলো পড়তে হবে না, ওইগুলো ভেরি ইম্পর্টেন্ট দিয়েছি, বাট এর বাইরেও পড়তে হবে। আমরা যে ক্লাসগুলো করাচ্ছি ওই বাইরেও ক্লাসগুলো ফলো করতে হবে। বুঝতে পারছো? কেন কম্পিটিশন হিউজ টাফ হবে, অনেক মানে কি বলবো, হিউজ কম্পিটিশন হবে। নিজেকে টিকিয়ে রাখতে হবে, নিজের অস্তিত্বকে বজায় রাখতে হবে, টিকিয়ে রাখতে হবে। চলো 13 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধানে লোকপাল সম্পর্কিত ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? আমাদের যে সংবিধানে লোকপাল সম্পর্কিত যে ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? কি হবে সঠিক উত্তর? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, সুইডেন থেকে নেওয়া হয়েছে। কোথায় থেকে নেওয়া হয়েছে? সুইডেন থেকে নেওয়া হয়েছে। অপশন ডি হবে সঠিক উত্তর। যারা ডি নাম্বার আনসার করেছো একদম রাইট, ইয়েস। চলো তারপরে সঙ্গে আমরা একটু অপশনগুলো দেখে নেব। অপশন দেখতে যদি আমরা যাই, অপশন বিতে কি রয়েছে? কানাডা। কানাডা থেকে কি নেওয়া হয়েছে? দেখো কানাডাতে হচ্ছে যুক্তরাষ্ট্রীয় যে ধারণা, আমাদের যুক্তরাষ্ট্রীয় ধারণা কোথায় থেকে নেওয়া হয়েছে? কানাডা থেকে। অপশন সিতে আয়ারল্যান্ড থেকে, সকলে জানি DPSP আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে, ঠিক না। এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। হ্যাঁ চলো 14 নম্বর কোশ্চেন, ঠিক না। গৌতম বুদ্ধ কোথায় তার প্রথম ধর্ম কথা প্রচার করেন? গৌতম বুদ্ধ, নাম্বার উল্টাপাল্টা হয়ে গেছে না, আচ্ছা যাই হোক, গৌতম বুদ্ধ কোথায় তার প্রথম ধর্মকথা প্রচার করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কোথায় ধর্মকথা প্রচার করেন? সকলেই জানি আমরা, কোথায়? সারনাথে, ঠিক না, সারনাথে
গৌতম বুদ্ধ কোথায় তার প্রথম ধর্মকথা প্রচার করেন? সারনাথে প্রচার করেন। ঠিক আছে, সারনাথ এটা ইউপিতে পড়ে, ঠিক আছে, উত্তরপ্রদেশ রাজ্যে পড়ে। ঠিক আছে, সারনাথ, হ্যাঁ, ধর্মকথা প্রচার করেন। ধর্মকথা যদি আমরা বলি, ধর্মকথা মানে বা ধর্মকথার অর্থ কি, এটার অর্থ আসে যে ধর্মকথার অর্থ কি, যে ধর্মকথার অর্থ হলো ধর্মচক্র বা প্রবর্তন। হ্যাঁ, ধর্মচক্র বা ধর্ম প্রবর্তন। ঠিক আছে, কোশ্চেন আসে, অনেক সময় ঘুরিয়ে ফিরিয়ে আসে। চলো 14 নম্বর কোশ্চেনটা দেখো। সত্য বিলোপ নীতি সকলে আমরা জানি, সত্য বিলোপ নীতি কত সালে চালু করা হয়? সত্য বিলোপ নীতি কত সালে চালু করা হয়? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে 1848 সালে। 1848 সালে সত্য বিলোপ নীতি চালু করা হয়। কে চালু করেন? লর্ড ডালহৌসি। হ্যাঁ, লর্ড ডালহৌসি। হ্যাঁ, লর্ড ডালহৌসি সত্য বিলোপ নীতি 1848 খ্রিস্টাব্দে চালু করেন। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। বেতালা ন্যাশনাল পার্কটি কোথায় অবস্থিত? বেতলা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? কি হবে সঠিক উত্তর? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ইয়েস, সঠিক উত্তর হয়ে যাবে ঝাড়খণ্ডে অবস্থিত। হ্যাঁ, ঝাড়খণ্ড। ঠিক আছে, ঝাড়খণ্ডে বেতলা ন্যাশনাল পার্ক অবস্থিত। সঙ্গে আমরা একটু অপশনগুলো দেখে নেব। আসাম, আসামে কি ন্যাশনাল পার্ক অবস্থিত? ইম্পর্টেন্ট, কাজিরাঙ্গা, মানস, এগুলো কোথায় অবস্থিত? আসামে অবস্থিত। পরীক্ষা অনেকবার এসেছে এবং আসে। কাজিরাঙ্গা এবং মানস ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? অসমে অবস্থিত। ঠিক আছে, ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক অবস্থিত ছত্তিশগড়ে। ছত্তিশগড়ে কি? ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক ছত্তিশগড়ে অবস্থিত। এবং অপশন বিহারে হলো বাল্মীকি ন্যাশনাল পার্ক। ঠিক আছে, বাল্মীকি ন্যাশনাল পার্ক। অপশনগুলো ভালো করে দেখবে, আমি বারবার বলছি, এক্সট্রা ফ্যাক্টগুলো যে আলোচনা করছি সেগুলো ভালো করে দেখবে। ঠিক আছে, চলো আজকের ক্লাসে আমরা 15টি কোশ্চেন বেসিক্যালি আলোচনা করছি। এমনি তো যদি কাউন্ট করে অনেকগুলো কোশ্চেন হয়ে যায়। আশা করি তোমাদের কাছে ক্লাসটা ভালো লেগেছে। এবং তোমাদেরকে ইনফর্ম করে দিই, মঙ্গল, বৃহস্পতি, শনি আমাদের চ্যানেলে ম্যাথ ক্লাস চলছে। সোমবার, শুক্র আমি জিকের ক্লাস করাতে চেষ্টা করছি, বাট মিস হয়ে যায়। তাহলে তারপরে ডোন্ট বরি, পরীক্ষা যতটা অ্যাডভান্স হবে আমরা ক্লাসের গতিটা আরো বাড়িয়ে দেবো, অন্যান্য সাবজেক্টের ক্লাস চলবে। আবার তোমাদেরকে ইনফর্ম করছি, আমাদের কাছে আপকামিং জিআরবিটি 2, ত্রিপুরা হাইকোর্ট, এলডিসি, রেলওয়ে গ্রুপ ডি, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল থেকে শুরু করেছে টিপিএসসি কম্বাইন্ড অলমোস্ট অল এক্সামের কোয়ালিটি মেনটেন নোটস রয়েছে। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9612998930, এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোট অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছি, ভালো রেসপন্স পাবে। আমাদের দুটি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন আছে। যারা জয়েন করেনি মাস্ট বি জয়েন করবে, বিভিন্ন আপডেট সর্বপ্রথম তুমি ওখানে পেয়ে যাবে। নতুন দর্শক হয়ে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। নেক্সট কোনো আপডেটে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।